শান্তনা দেবী এবং তার দুই ছেলে তাদের একান্নবর্তী পরিবার নিয়ে দুই তলাতে বসবাস করে। এক পরিবারে মা, কাকিমা, জেঠিমা, কাকামশাই, জ্যাঠামশাই, দুই ননদ, তিন দেওর সবাই একসাথেই বসবাস করে। শান্তনা দেবীর বড় ছেলে প্রীতম এবং ছেলের বউ পিয়ালি দুই তলায় বাস করে। অন্যদিকে তার গরিব ছেলে দীপক তার স্ত্রী রত্নাকে নিয়ে একতলাতে বাস করে। তাদের যেহেতু জয়েন্ট পরিবার, তাই পিয়ালি শ্বশুরবাড়িতে এসেই নিজেদের মধ্যে বাড়ি ভাগাভাগি করে নেয়। আমি তোমার এই লঙ্গরখানা পরিবারের সাথে থাকতে পারবো না। এত বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকা আমার অভ্যাস নেই, তাই আমরা দুই তলায় আলাদা করে থাকবো। তা না হলে কিন্তু আমি বাপের বাড়িতে চলে যাব। এভাবেই প্রীতম টাকা খরচা করে দুই তলায় একেবারে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মতো বানিয়ে নেয়। সেখানে প্রীতম এবং পিয়ালি সংসার করে। অন্যদিকে ছোট ভাই এবং ছোট বউ গরিব হলেও তারা নিজেদের জয়েন্ট ফ্যামিলিকে নিয়ে থাকে। একদিন, বৌমা, প্রত্যেক দিন ডাল ভাত খাচ্ছি, তাই আর ডাল ভাত খেতে ইচ্ছা করছে না। আজকে বাড়িতে সবাই বলছিল ওরা মাংস ভাত খাবে। হ্যাঁ মা, নিশ্চয়ই। আপনার ছেলের কাছে তো এখন টাকা নেই, কিন্তু আমার কাছে কিছু টাকা আলমারিতে জমানো আছে। আমি ওই টাকা দিয়ে এখনই বাজার থেকে মাংস নিয়ে আসছি। সত্যি বৌমা, কপাল করে তোমার মতো বৌমা পেয়েছি, কিন্তু আমাদের পুরো একান্নবর্তী পরিবারের জন্য মাংস আনতে গেলে অনেক টাকা খরচা হবে। এত টাকা তোমার কাছে জমানো আছে? যত টাকা আছে তাই দিয়ে আনবো, আমরা ভাগাভাগি করে খেয়ে নেব। আমরা একসাথে বসে আনন্দ করে মাংস ভাত খাবো, এটাই অনেক। রত্না এই কথা বললে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। রত্না তখনই আলমারি থেকে টাকা বার করে নিয়ে আসে। সে তার জয়েন্ট পরিবারের জন্য বাজার থেকে মাংস কিনে আনে। মাংস রান্না হয়ে গেলে তারা সবাই দুপুরবেলা একসাথে বসে খাওয়া দাওয়া করে। এমন সময় পিয়ালি আর প্রীতম শপিং এ যাবে। তখন, বাবা, আপনারা তো দেখছি মাটিতে বসে একেবারে লঙ্গরখানার মতো খাওয়া দাওয়া শুরু করেছেন, তাও আবার মাংস ভাত খাচ্ছেন। কি অবস্থা সত্যি! আপনাদের মতো জয়েন্ট ফ্যামিলির ডাল ভাত কপালে জোটে কিনা সন্দেহ, আবার মাংস ভাত খাওয়ার শখ হয়েছে। তুমি দয়া করে এরকম করে বলো না, সবার খারাপ লাগতে পারে। আর আমরা সবাই তো তোমাদের কাছে খাওয়া দাওয়া করতে চাইনি, আমরা নিজেদের সাধ্যমতো খাওয়া দাওয়া করছি, তাই তোমার থেকে এসব কথা আমরা শুনবো না। এই চুপ করো, একদম বড় বড় কথা বলবে না। এই বলে পিয়ালি প্রীতমকে নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে। এমন সময়, প্রীতম, তোর কাকার পায়ে ব্যথার ওষুধ শেষ হয়ে গেছে, আর তোর দুই বোনের কলেজের টাকা দেওয়াও এখনো বাকি। বারবার প্রিন্সিপাল অফিস থেকে ফোন করছে। তাতে আমি কি করব কাকিমা? আমার তো কিছু করার নেই। না, আসলে তুই যে ওষুধের কোম্পানিতে কাজ করিস, সেখানেই শুধুমাত্র তোর কাকার ওষুধ পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। তুই তো প্রত্যেক মাসে তোর দুই বোনের কলেজের মাহিনা দিস, সেই কারণেই তোকে বললাম আর কি। তুই যদি মাহিনা দেওয়া বন্ধ করে দিস, তাহলে আমরা তো ওই মাহিনাটা টানতে পারবো না। তোর বোনেদের তাহলে পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে রে। চুপ করুন, ভিখারিদের মতো সাহায্য চাইবেন না। পড়াশোনা বন্ধ হয়ে যাবে তাতে আমাদের কি? যাদের সাথে আছেন তাদেরকে বলুন মাহিনা দিতে। আর হ্যাঁ, কাকা মশাইয়ের ওষুধও ওই রত্নার বরকে নিয়ে আসতে বলুন, কারণ আমার বর কিছু আনতে পারবে না। এই বলে পিয়ালি তার বরকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু রত্না এবং তার স্বামী মিলে নিজেদের জয়েন্ট পরিবারের জন্য অনেক কিছুই করে। তাদের কাছে টাকা কম থাকলেও ভালোবাসার কোনো অভাব থাকে না। এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন পিয়ালি দুই তলায় বেশ ভালো ভালো দামি দামি খাবার রান্না করে। আজকে আমার বান্ধবীরা আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে, তাই আমি সবার জন্য মাটন বিরিয়ানি, চিকেন চাপ, ফ্রাইড রাইস, রুটি, পনির সব রান্না করব। পিয়ালি যখন এসব খাবার রান্না করে, তখনই একতলা থেকে রত্নার দুই ছেলে মেয়ে উপরে উঠে আসে। তাদের সাথে পিয়ালির দুই ননদ এবং দুই দেওরও আসে। বৌদি, কি রান্না করছো? তোমার রান্নাঘর থেকে দেখছি আজকে খুব ভালো গন্ধ বেরোচ্ছে, আর ওই গন্ধে আমার খুব জোর খিদে পেয়ে গেল। ওরে বাবা, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে আমরা দুপুরবেলা আজকে এখানেই খাবো। আমার তোমাকে ফ্রিতে খাবার খাওয়াতে বয়েই গেছে, যা এখান থেকে। নিচে তোর ছোট বৌদি ডালের বড়ার ভাত রান্না করছে, ওই সব খাবার গিয়ে গিলে নে, যত সব একেবারে। তুমি এরকম করে কেন বলছো বড় বৌদি? তুমি তো অনেক রান্না বান্না করেছো, তাহলে আজকে যদি আমরা তোমার কাছে খাই তাহলে কি খুব অসুবিধা হবে? আর এই দুটো তো বাচ্চা ছেলে মেয়ে, বাড়িতে যদি ভালো মন্দ রান্না হয় ওদের খেতে ইচ্ছা করবে না বলো? এই যা তো এখান থেকে, তোদের সাথে একদম কথা বলতে ইচ্ছা করছে না, ফালতু কোথাকার, যা ভাগ এখান থেকে।
পিয়ালি এই ধরনের কথা বললে তাদের প্রত্যেকেরই খুব খারাপ লাগে, কিন্তু তবুও পিয়ালি তাদেরকে ধাক্কা দিয়ে একতলায় পাঠিয়ে দেয়। দুপুরবেলা পিয়ালির বান্ধবীরা বাড়িতে খাওয়া দাওয়া করতে আসলে পিয়ালি এতজনকে কিভাবে একা খাবার দাবার পরিবেশন করবে কিছুই বুঝতে পারে না। তাই সে তার জয়েন্ট ফ্যামিলির সদস্যদের 2 তলায় ডেকে নিয়ে আসে। আজকে আমি ভালো মন্দ রান্না করেছি, তাই আপনাদের ছেলে মেয়েরা আমার কাছে দুপুরবেলা লাঞ্চ খেতে চেয়েছে, সেই জন্যই আপনাদেরকে ডেকে পাঠালাম। সত্যি তুমি আমাদেরকে আজকে দুপুরবেলা নিমন্ত্রণ করে খাওয়াচ্ছ? হ্যাঁ খাওয়াচ্ছি। কেন বিশ্বাস হচ্ছে না? কিন্তু আপনাদেরকে আগে সবাইকে খাবার পরিবেশন করে খাওয়াতে হবে, টেবিল পরিষ্কার করে মুছে দিতে হবে, ওদেরকে চা জল খাবার পরিবেশন করতে হবে। পিয়ালির এমন কথা শুনে তারা খুবই অবাক হয়, কিন্তু কেউ কোনো কথা বলে না। তারা সবাই মিলে পিয়ালির বন্ধু বান্ধবীকে খাবার পরিবেশন করে খাওয়ায়, টেবিল পরিষ্কার করে তাদেরকে জল মিষ্টিও পরিবেশন করে দেয়। পিয়ালির কাছে তারা চাকরের মতো কাজ করে। এভাবেই সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কোনো খাবারই বেঁচে থাকে না, শুধুমাত্র মাংসের হাড়গোড় পড়ে থাকে। আমরা তো সব কাজ করে দিলাম বড় বৌমা, কিন্তু এবার আমরা কি খাবো? কোনো খাবারই তো বেঁচে নেই। তুমি যে বললে দুপুরবেলা আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছ। হ্যাঁ খাওয়াবো তো, তার মানে এই নয় যে ভালো মন্দ খাওয়াবো। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এখনই আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। এই বলে পিয়ালি রান্নাঘরে যায়। সে ফ্রিজ থেকে বাসি রুটি, পচা ডাল, বাসি ভাত এবং মাছের ঝোল বার করে নিয়ে আসে। সেই বাজে পচা খাবার সে তার জয়েন্ট পরিবারের সদস্যদের দিয়ে দেয়, যা দেখে তার পরিবারের খুব খারাপ লাগে। আপনারা এইসব বাজে খাবার খাওয়ার উপযুক্ত, তাই আপনারা এগুলো খেয়ে নিন। আপনি কি ভেবেছিলেন আপনাদেরকে আমি নিমন্ত্রণ করে মন্ডা মিঠাই খাওয়াবো? এবার চলে যান এখান থেকে। এভাবে পিয়ালি তার জয়েন্ট পরিবারের সদস্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার পর তাদেরকে তাড়িয়ে একতলায় পাঠিয়ে দেয়। তারা সবাই মন খারাপ করে পচা খাবার নিয়েই নিচে নেমে আসে, কিন্তু যা দেখে রত্নার খুবই খারাপ লাগে। কাকিমা, জেঠিমা, কাকামশাই, দিদা, এরকম পচা খাবার খেলে তো আপনাদের শরীর খারাপ করবে। এই খাবারগুলো সরিয়ে রেখে দিন, আমি আপনাদের জন্য সিদ্ধ ভাত রান্না করছি, আপনারা সেটাই খেয়ে নেবেন। এই বলে রত্না তাদের জন্য সিদ্ধ ভাত রান্না করে দেয়। তারা একসাথে বসে গরম গরম ভাত খায়। রত্না গরিব হলেও সে তার জয়েন্ট পরিবারের সদস্যদের অনেক খেয়াল রাখে। তাদের জামা কাপড় ধুয়ে দেয়, ঘরবাড়ি পরিষ্কার রাখে, বয়স্ক সদস্যদের গায়ে তেল মাখিয়ে দেয়, তাদের সেবা যত্ন করে, সময় মতো ওষুধও খাইয়ে দেয়, বাচ্চাদের পড়াশোনার খেয়াল রাখে, দেওর ননদের কাজেরও খেয়াল রাখে। কিন্তু অন্যদিকে বড় বৌমা পিয়ালি সবসময় পার্টি করে এবং ঘুরে বেড়ায়, পরিবারের সদস্যদের সাথে কাজের লোকেদের মতো ব্যবহার করে। এভাবেই সময় কাটতে থাকে। একদিন রত্না যখন তার পরিবারের সদস্যদের নিয়ে মাটিতে ঘুমায়, তখন দেওয়াল থেকে চুইয়ে চুইয়ে জল পড়ে। মা, আমার গায়ে কিরকম বাজে গন্ধ জল পড়েছে, আমার ঘুম ভেঙে গেল মা, এই জলটা খুব নোংরা। রত্না দেখে যে 2 তলার বাথরুম থেকে 1 তলায় জল পড়ছে, যার ফলে সেদিন রাত্রিবেলা কেউ ভালো করে ঘুমাতেই পারে না। তাদের 1 তলার নোংরা জলে একেবারে থই থই করে। এমন সময় রত্না যখন পিয়ালিকে ব্যাপারটা বলতে যায়, তখন দিদি, তোমার বাথরুমের মেঝে মনে হয় ফেটে গেছে, তাই আমাদের 1 তলায় জল গড়িয়ে পড়ছে। তুমি একটু দাদাকে বলো তোমাদের বাথরুমটা ঠিক করিয়ে নিতে। সকাল সকাল বিরক্ত করতে চলে এসেছে, আমরা যখন বুঝবো তখন ঠিক করব। তোর কথা শুনে ঠিক করব না, এখান থেকে যা, কারণ আমি এখন সিনেমা দেখছি, আমাকে ডিস্টার্ব করিস না। এই বলে পিয়ালি রত্নাকে তাড়িয়ে দেয়। এভাবেই 2 তলায় থেকে প্রীতম এবং পিয়ালি তাদের একান্নবর্তী পরিবারকে খুবই জ্বালাতন করতে শুরু করে। সেই জ্বালাতনে তারা আর কেউ পেরে ওঠে না। পিয়ালি প্রত্যেকের সাথে নিত্য নতুন বদমাইশি করে। 2 তলার বারান্দা থেকে 1 তলায় আবর্জনা ফেলে দেয়। এমনকি যখন পিয়ালির দেওর এবং ননদ ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তাদের জামা কাপড় পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসে, তখন তোদের ছোট দাদা বৌদিকে বলে বাড়ির বাইরে থেকে ছাদে যাওয়ার রাস্তা তৈরি করে নিবি। আমাদের 2 তলা থেকে বারবার উঠে উপরে যাবি না, কারণ তোদের পায়ের ছাপে আমার সাদা মার্বেল নষ্ট হয়ে যাচ্ছে। তুমি 2 তলায় আলাদা করে থাকতেই পারো বড় বৌদি, তাই বলে আমাদের অপমান করার এরকম অধিকার তোমার নেই। আমাদের ইন্টারভিউ আছে বলে আমরা জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে যাচ্ছি। একদম বড় বৌদির মুখে তর্ক করবি না কিন্তু। এভাবে পিয়ালি সবসময় তাদেরকে অপমান করে। একদিন পিয়ালি বাক্স ভর্তি ভর্তি মিষ্টি কিনে নিয়ে আসে। সে যখন 1 তলা থেকে 2 তলাতে উঠে যাবে, তখন বাড়ির ছেলে মেয়েরা তার হাত থেকে ইয়ার্কি করে মিষ্টির বাক্সগুলো নিয়ে নেয়, কারণ বাচ্চারা মিষ্টি খেতে খুবই পছন্দ করে।
লোভী চোর কোথাকার, মিষ্টির বাক্সগুলো ছেড়ে দে বলছি। এই মিষ্টির বাক্সগুলো তোদের জন্য নয়, ভিখারি, মিষ্টির বাক্সগুলো এখনই আমাকে দিয়ে দে বলছি। পিয়ালি তাদেরকে বারবার বকা দিলেও বাচ্চারা ইয়ার্কির ছলে একটাও মিষ্টির বাক্স ফিরিয়ে দিতে চায় না, যার ফলে পিয়ালি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে সব বাচ্চাদেরকে ভীষণ পরিমাণে মারতে শুরু করে। একে সে তার একান্নবর্তী পরিবারকে সহ্য করতে পারে না, তার উপর সেই পরিবারের বাচ্চারা তার কিনে নিয়ে আসা দামি মিষ্টিগুলো খেয়ে নেয়, যেটা পিয়ালি একদমই মেনে নিতে পারে না। জেঠি, মিষ্টিগুলো কি ভালো, তুমি আমাদের সবার জন্য কত ভালো মিষ্টি নিয়ে এসেছো, আমরা সব মিষ্টি খেয়ে নিয়েছি। অসভ্য ছোট লোক কোথাকার, তোদের এত বড় সাহস, তোরা আমার সব মিষ্টি খেয়ে নিলি। পিয়ালি তখনই নিজের সামনে একটা ব্যাট দেখতে পায় আর সে তখনই সেই ব্যাট দিয়ে বাচ্চাদেরকে মারতে শুরু করে। এমন সময় একান্নবর্তী পরিবারের প্রত্যেকে সেখানে এসে উপস্থিত হয়। তারা পিয়ালির এরকম রূপ দেখে ভীষণই ভয় পেয়ে যায়। তারা চিন্টু, দীপা এবং বাকি বাচ্চাদের রক্তাক্ত অবস্থায় দেখে বলে, তুমি কি করছোটা কি? ছেড়ে দাও বলছি, ওদেরকে ছেড়ে দাও, ওরা তো মরে যাবে। তুমি এরকম অমানুষের মতো করছো কেন? ওরা না হয় ভুল করে মিষ্টিগুলো খেয়ে নিয়েছে, তাতে কি এমন ভুল করেছে শুনি? পিয়ালি কোনো কথা শুনতে চায় না, সে বাচ্চাদের ভীষণ পরিমাণে মারধর করতে থাকে। সবাই মিলে তাকে আটকাতে চাইলেও কেউ তাকে আটকাতে পারে না, কিন্তু তাদের পাড়া প্রতিবেশীরা এরকম অশান্তিতে নাজেহাল হয়ে ওঠে। পাড়া প্রতিবেশীরাই পুলিশকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে উপস্থিত হয়। পুলিশ প্রথমে সেই বাচ্চাগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আপনার এত বড় সাহস যে আপনি আপনার পরিবারের বাচ্চাদের গায়ে হাত তুললেন, আপনার লজ্জা লাগা উচিত। এমনিতেই পাড়া থেকে আপনার নামে অনেক কমপ্লেন এসেছে যে আপনি বাড়িতে আসার পর থেকে নিজের পরিবার ভাগ করে নিয়েছেন, নিজের পরিবারের লোকদের অপমান করেন, এমনকি তাদের সাথে প্রতিনিয়ত ঝগড়াও করেন। তাই আপনার জন্য অনেক সমস্যার সৃষ্টি হয়, কিন্তু আমরা কোনোদিনও অ্যাকশন নেইনি। এর আগে যদি অ্যাকশন নিতাম তাহলে খুব ভালো হতো, তাই আজকে আপনাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। এই বলে পুলিশ পিয়ালিকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। প্রীতম হাজার হাজার টাকা খরচা করেও পিয়ালিকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে না, কারণ পিয়ালি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলে। তাই এখন সে জেলে বসে নিজের ভুল বুঝতে পারে। 2 মাস পর পিয়ালি জেল থেকে ছাড়া পেলে নিজেকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করে। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। পিয়ালি ক্ষমা চাইলেও কেউ তাকে ক্ষমা করতে পারে না। অন্যদিকে রত্না এবং দীপক তাদের একান্নবর্তী পরিবারকে নিয়ে সেখান থেকে অন্য জায়গায় চলে যায়, কারণ পিয়ালির সাথে একই বাড়িতে থাকা তাদের পক্ষে সম্ভব নয়। যার ফলে পিয়ালি এবং প্রীতম কিছুদিন পর থেকে একাকিত্বে ভুগতে শুরু করে। তাদের মধ্যে সবসময় অশান্তির সৃষ্টি হয়, তারা একদমই সুখে শান্তিতে থাকতে পারে না। অন্যদিকে রত্না তার একান্নবর্তী পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে থাকে। অহনা একটি ধনী পরিবারের মেয়ে ছিল। তাদের বড় বড় বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব ছিল না। অহনার পরিবারে ছিল তার মা মালতী দেবী, তার দাদা রোহিত এবং বৌদি পাপিয়া। ছোটবেলা থেকে অহনা যা চেয়েছে তখনই সে পেয়ে গেছে, তাই অহনা খুবই জেদি এবং অহংকারী হয়ে উঠেছিল। তাদের বাড়িতে মোহন নামে একটি ড্রাইভার ছিল। মোহন প্রত্যেকদিন অহনাকে গাড়ি করে কলেজে পৌঁছে দিত এবং কলেজ ছুটির পর তাকে বাড়িতেও ফিরিয়ে আনত। এমনই একদিন মোহন অহনাকে কলেজ থেকে বাড়িতে নিয়ে আসছিল। মোহন, এখানে দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। গাড়ি থামাও বলছি। মোহন, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে আমার খুব ভালো লাগে। তুমি একটা সৎ ছেলে, তোমার মতো ভদ্র শান্ত ছেলেকে আমার খুব পছন্দ। আমি তোমাকে বিয়ে করতে চাই, চলো আজকে আমি আর তুমি এখনই বিয়ে করব। এটা শুনে মোহন আকাশ থেকে পড়ে। কি বলছেন কি ম্যাডাম, আপনার মাথা ঠিক আছে তো? আপনি আমাকে বিয়ে করবেন কেন? আপনার বাড়িতে জানলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। দয়া করে আপনি বাড়ি চলুন। আমি কি বললাম তুমি শুনতে পেলে না? আমি বলেছি আমরা এখনই বিয়ে করব, আর আমরা বাড়িতে যাব তো। তোমাকে ওই বাড়ির জামাই করেই নিয়ে যাব। চলো আমার সঙ্গে, আমরা কোর্ট ম্যারেজ করব। আর তুমি আমাকে রিজেক্ট করছো কেন? আমাকে তোমার পছন্দ নয়? আমি তো অনেক সুন্দরী, আর তবুও আমাকে পছন্দ হচ্ছে না। না না ম্যাডাম, এখানে পছন্দ অপছন্দের ব্যাপার নয়। আপনার আর আমার স্ট্যাটাসের মধ্যে কোনো মিল নেই। আপনি একটা বড় লোক ধনী পরিবারের মেয়ে, আর আমি একটা গরিব ছেলে। আমি আপনাদের বাড়িতেই ড্রাইভিং এর কাজ করি। আমি আপনাকে সুখী রাখতে পারবো না ম্যাডাম। আপনার চাহিদাগুলো আমি তো কখনোই পূরণ করতে পারবো না, কারণ আমার কাছে তো অত টাকা নেই। প্লিজ ম্যাডাম, এরকম করবেন না।
তোমাকে টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, আমার দাদা আর মা আছে তো। তোমার কাছ থেকে আমি কোনোদিনও কোনো ডিমান্ড করব না। তোমাকে আমার পছন্দ হয়েছে, আর এখন আমাকে তো বিয়ে করতেই হবে তোমাকে। তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি কিন্তু এই নদীতে ঝাঁপ দিয়ে আমার জীবন শেষ করে দেব। তুমি বলো এবার কোনটা করবে? বাধ্য হয়ে মোহন অহনাকে বিয়ে করে নেয়, কারণ মোহন ভালো করেই জানতো যে অহনা খুবই জেদি মেয়ে। অহনা মোহনকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসে। মা, দাদা, বৌদি, দেখো আমি আর মোহন বিয়ে করে নিয়েছি। আমরা আজকে কোর্ট ম্যারেজ করেছি। অহনার কথা শুনে তার পরিবারের সকলে অবাক হয়ে যায়। তুই আমাদের ড্রাইভার মোহনের সঙ্গে বিয়ে করেছিস? তুই কি আর অন্য কাউকে পেলি না শেষ পর্যন্ত? আমাদের বাড়ির ড্রাইভারকে? না, আমি এই বিয়ে মানতে পারবো না। অহনা, আমার কথা শোন, তুই এই ছেলেটার সঙ্গে সুখে থাকতে পারবি না মা। বোন, তুই একটু ভেবেচিন্তে কাজ করবি তো। তুই ছোটবেলা থেকে কেমন পরিবেশে মানুষ হয়েছিস তুই জানিস না? তুই আমাদের বাড়িতে রানীর মতো করে থাকিস, আর তুই এই মোহনের সঙ্গে কিভাবে ভালো থাকবি? মা, দাদা, আমি সব জেনে শুনেই মোহনকে বিয়ে করেছি, আর আমি ভালো করেই জানি মোহনের সঙ্গে আমি সুখী থাকবো। ও গরিব, তাতে আমার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি এবার আমার শ্বশুরবাড়ি যাচ্ছি। ভালো থেকো তোমরা। চলো মোহন। অহনা মোহনের সঙ্গে তার বাড়িতে চলে যায়। মোহনদের ছোট্ট ঘর দেখে অহনা খুব অবাক হয়। এ বাবা, মোহন, তোমাদের ঘর তো অনেক ছোট। এত ছোট ঘরে আমার তো দম বন্ধ হয়ে আসছে গো। দেখো মোহনা, আমি কিন্তু তোমাকে অনেকবারই বলেছি তুমি জোর করে আমাকে বিয়ে করেছো। এখন তুমি আমার বাড়িতে এসে আমাকে এভাবে অপমান করতে পারো না। আমাকে বিয়ে করেছো যখন, তখন তোমাকে আমার এই ছোট্ট ঘরেই থাকতে হবে। না না, রাগ করছো কেন? আমি তো এমনিই বললাম, আমার এই ছোট ঘরে থাকতে কোনো প্রবলেম নেই। অহনা শাশুড়ি মা নন্দিতা দেবী অহনাকে ভালোই ভালোই মন থেকে মেনে নেয়। অহনা তার শ্বশুর বাড়িতে গিয়েও আগের মতো জীবন অতিবাহিত করতে থাকে। সে নিজেকে বিবাহিত বলে মনেই করত না। যখন ইচ্ছা তখনই সে বাড়ি থেকে বেরিয়ে যেত, তার বন্ধুদের সঙ্গে মজা করত। শুধু তাই নয়, সে বাড়ির একটা কাজকর্মও করত না। তার বৃদ্ধ শাশুড়ি মা একাই বাড়ির সমস্ত কাজ করত। একদিন, বৌমা, আজকে আমার শরীরটা ভালো নেই, তুমি আজকে একটু রান্নাটা করো না মা। কি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রান্না করব? আপনি জানেন আপনি কাকে রান্না করতে বলছেন? আমি ধনী পরিবারের মেয়ে, আমি এর আগে কখনো রান্না করিনি। রান্না করো তো দূরের কথা, আমি কোনোদিনও রান্নাঘরে ঢুকিও নি। দেখো বৌমা, আগে তুমি কি ছিলে সেটা আমি দেখবো না। তুমি এখন আমাদের পরিবারের বউ, সুতরাং তোমাকে আমাদের মতো করেই চলতে হবে। বাড়ির বৌমা হিসেবে সংসারের কাজ করা তো তোমার কর্তব্য, তাই না? ও আচ্ছা, এই ব্যাপার। আমাকে তাহলে কাজ করতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। আমাকে একটু সময় দিন, আমি কাজ করার ব্যবস্থা করছি। এই বলে অহনা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তার দাদা এবং মায়ের কাছে এসে বলে, মা, আমার শাশুড়ি মা আমাকে কাজ করতে বলছে, আমার সঙ্গে 2-3টে কাজের লোক পাঠাও তো। সে কি, তোর শাশুড়ি মা তোকে কাজ করতে বলছে? দেখেছিস, আমি এই জন্যই বলেছিলাম ওই গরিব ছেলেটার সঙ্গে তুই থাকতে পারবি না কিছুতেই। আমার মেয়েটাকে ওরা ভেবেছেটা কি? আমার মেয়ে কি চাকর নাকি? এ কি বলছেন মা? অহনা, তুমি তো সব জেনে শুনেই মোহনকে বিয়ে করেছিলে। আর তাছাড়া সংসারের কাজ করলে এতে অসুবিধা কি? আমিও তো কাজ করি, তোমার মায়ের কত খেয়াল রাখি। তুমিও তো ওই বাড়ির বৌমা, তোমাকেও তো তোমার শাশুড়ি মায়ের খেয়াল রাখতে হবে। বৌদি, তুমি চুপ করো প্লিজ। তুমি নিজেকে আমার সঙ্গে কম্পেয়ার করছো? তুমি তো একটা গরিব ঘরের মেয়ে। আমাদের বাড়িতে এসে কাজ করাটা স্বাভাবিক ব্যাপার। তোমার তো কাজ করার অভ্যাস আছে, কিন্তু আমার তো নেই। ঠিক আছে বোন, তুই একদম চিন্তা করিস না। আমি তোর সঙ্গে 2টো কাজের লোক পাঠিয়ে দিচ্ছি। তোর যদি আরো কোনো সমস্যা হয় আমাকে বলতে পারিস, কেমন? আপাতত আর কিছু নয়, তবে হ্যাঁ, আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা পাঠিয়ে দিও। আমি আমার বন্ধুদের সঙ্গে শপিং করতে যাব। অহনা এই বলে 2টো কাজের লোককে সঙ্গে করে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। বৌমা, তোমার সঙ্গে এরা দুজন কারা? তোমাদের আত্মীয় নাকি এগুলো? না না, এরা আমার বাড়ির কাজের লোক। আমি এদের দুজনকে নিয়ে এসেছি। আজ থেকে আপনার বাড়ির যা যা কাজ থাকবে আপনি এদের দুজনকে বলে দেবেন। আমাকে আর কোনো কাজ বলে বিরক্ত করবেন না। আর হ্যাঁ, আপনার কোনো চাপ নেই।
এদের মাসে মাসে স্যালারি আমার দাদাই দিয়ে দেবে। বৌমা, তুমি ধনী পরিবারের মেয়ে বলে নিজেকে কি মনে করো? তুমি ভাবলে কি করে তোমার বাপের বাড়ি থেকে পাঠানো চাকর আমি আমাদের বাড়িতে রাখবো? টাকা আছে বলে কি তুমি তোমার ইচ্ছে মতো সবকিছু করবে? আমার ছেলেকে তো তুমি গোলামে পরিণত করেছো, কিন্তু আমি এসব কোনোদিনই মেনে নেব না। আরে আপনার সমস্যাটা কি বলুন তো? আপনার আর আপনার ছেলের তো একটা কাজের লোক রাখার কোনো মুরত নেই। আমার বাপের বাড়ি থেকে যখন কাজের লোক নিয়ে এসেছি তারপরও আপনার সমস্যা। বুঝেছি, আপনি আমাকে আপনার বাড়ির কাজের মাসি বানাতে চাইছেন, তাই তো? না, অসম্ভব ব্যাপার। আমি এখানে আর এক মুহূর্তেও থাকবো না। আমি এখনই আপনার ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। অহনা মোহনকে তাদের বাড়িতে যাওয়ার জন্য বললে মোহন কিছুতেই রাজি হয় না। অহনা তার সঙ্গে অনেক ঝগড়া করে এবং তাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। বাধ্য হয়ে মোহন অহনার সঙ্গে তাদের বাড়িতে চলে যায়। দাদা, আমি আমার গরিব শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসেছি। আজ থেকে আমি আর মোহন এখানেই থাকবো। এতে বলার কি আছে বোন? তোর রুম আজও তোর জন্য অপেক্ষা করছে। যা বোন, ঘরে যা। অহনাকে বাড়ি ফিরে আসতে দেখে তার মা এবং দাদা দুজনেই খুব খুশি হয়েছিল, কিন্তু তার বৌদি পাপিয়া ব্যাপারটাকে ঠিক মেনে নিতে পারছিল না। পাপিয়া তার ননদকে খুব ভালোবাসতো ঠিকই, কিন্তু অহনা শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে এসেছে এই ব্যাপারটা ভেবে পাপিয়ার খুব খারাপ লাগছিল। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন পাপিয়া দেখে যে মোহন লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করছে। পাপিয়া তার কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞাসা করে। কাঁদবো না তো কি করবো বৌদি? আমরা তো আমার মাকে ছেড়ে চলে এসেছি। জানি না আমার অসহায় মা একা একা কিভাবে থাকছে। আমাকে ছাড়া আর আমার মায়ের কি আছে বলো তো? অহনা তো আমাকে নিজের হাতের পুতুল মনে করে। ওর ইচ্ছে মতোই আমাকে সবকিছু করতে হয়। আমার মতো গরিব ছেলেকে অহনা বিয়ে করেও ভুল করেছে, অনেক ভুল করেছে। তুমি চিন্তা করো না মোহন, আমি তোমাকে কথা দিচ্ছি। আমাকে 1 সপ্তাহ সময় দাও। 1 সপ্তাহ পর অহনা নিজেই তোমার সঙ্গে তোমার বাড়িতে ফিরে যাবে। পাপিয়া মনে মনে একটা প্ল্যান করে। সে তাদের বাড়ির কাজের লোকগুলোকে কাজ থেকে বের করে দেয় এবং নিজেই বাড়ির কাজ করতে শুরু করে। একদিন, এ কি বৌদি, তুমি আমাকে পরোটা খেতে দিয়েছো কেন? তুমি জানো না আমি অয়েলি খাবার অ্যাভয়েড করি? আমার জন্য সাদা রুটি করে নিয়ে এসো। ক্ষমা করবে অহনা, তুমি এখন আর কুমারী নও যে তোমার সব হুকুম আমি শুনবো। এই খাবার খেতে হয় খাও, আর না হলে নিজের খাবার নিজে তৈরি করে নাও। আমি তোমার চাকর নই যে দিনরাত তোমার আগে পিছে ঘুরতে থাকবো। এই বলে পাপিয়া সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে পাপিয়া অহনার কোনো কাজই করে দিত না। সে সব সময় অহনাকে ইগনোর করত। পাপিয়ার এমন ব্যবহারে তার বর এবং শাশুড়ি মা দুজনেই খুব অবাক হতো। একদিন রোহিত এবং তার মা পাপিয়ার কাছে যায়। কি ব্যাপার বৌমা? আমি তোমাকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছি, আর এখন তুমি আমার মেয়েকেই সহ্য করতে পারছো না? আমার মেয়ে এখানে আছে বলে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? না মা, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি যা করছি অহনার ভালোর জন্যই করছি। আপনারা অহনাকে ভালোবাসেন, আমি বুঝতে পারছি, আর আমিও অহনাকে ভালোবাসি। কিন্তু আপনারা ভালোবাসে অন্ধ হয়ে গেছেন। একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুর বাড়িটাই আসল বাড়ি হয়। অহনা নিজের ইচ্ছায় মোহনকে বিয়ে করেছিল, ওকে তো কেউ জোর করেনি। সুতরাং ওকে এখন সবকিছু মানিয়ে নিয়ে সংসার করতে হবে। তোমরা দুজন ওকে আরো বেশি মাথায় তুলে ফেলছো রোহিত। পাপিয়ার কথা শুনে রোহিত এবং তার মায়েরও ভুল ভাঙে। তারাও পাপিয়ার সঙ্গে তার প্ল্যানে যুক্ত হয়ে পড়ে। পাপিয়া এখন অহনার আর কোনো কাজ করে দেয় না। একদিন অহনা নিজেই সবজি কাটছিল তার খাবার তৈরি করবে বলে। তখন সেখানে পাপিয়া এবং মালতী দেবী এসে মোহনকে বলে, এই মোহন, গাড়ি বের কর। আমি আর বৌমা এক জায়গায় যাব, যা তাড়াতাড়ি কর। আর হ্যাঁ মোহন, তুই তোর গাড়ি চালানোর ড্রেসটাও পরে নে। এ কি মা, বৌদি, তোমরা আমার বরের সঙ্গে কেমন ব্যবহার করছো? তোমরা কি ভুলে গেছো মোহন এই বাড়ির জামাই হয়? আমাদের বাড়ির ড্রাইভারের সঙ্গে আবার কিভাবে কথা বলবো? বাড়ির ড্রাইভারকে কি সম্মান দিয়ে কথা বলতে হবে? আর তাছাড়া মোহন আমাদের বাড়ির ঘর জামাই, এর থেকে বেশি সম্মান আমরা করতে পারবো না। আর আমি আমার চোখের সামনে আমার বরকে এভাবে অপমানিত হতে দেখতে পারবো না। অহনা, তুমি চুপ করো। আমি তোমাকে কত ভালোবেসেছি। আমার মা তোমাকে কোনোদিনও বিরক্ত করেনি, আর তুমি তোমার অহংকারের জন্য আমাকে নিজের গোলাম মনে করো।
আমার মাকে তুমি ছোট করেছো। আমার সবচেয়ে বেশি অপমান কোন দিন হয়েছে জানো? যেদিন তুমি আমাকে নিয়েই বাড়িতে এসেছো। আমার কি এতটাও সামর্থ্য নেই যে আমি তোমাকে নিজের বাড়িতে রাখতে পারবো না? তুমি প্রমাণ করে দিয়েছো অহনা যে আমার মতো গরিব ছেলে তোমার মতো বড়লোক মেয়েকে কোনোদিনও খুশি রাখতে পারবে না। না মোহন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। বাপের বাড়িতে থেকে আমার কি লাভ হচ্ছে? আমাকে তো নিজের কাজ নিজেই করে নিতে হচ্ছে। তোমাদের বাড়িতে থেকেও আমি যদি কাজ করতাম, তোমার মায়ের কথা শুনতাম, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। আমরা এখনই বাড়ি ফিরে যাব। চলো মোহন। অহনার এই সিদ্ধান্তে তার পরিবারের সকলে খুব খুশি হয়। অহনা মোহনের সঙ্গে তার শ্বশুর বাড়িতে ফিরে যায়। নন্দিতা দেবীর কাছে অহনা হাত জোর করে ক্ষমা চায়। অহনা সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করে। সে এখন তার বরের সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়েরও খুব সম্মান করে। এভাবেই সে হাসি খুশি বসবাস করতে থাকে।